এদিকে বহু প্রতীক্ষার অবসান ঘটলো। এই মুহূর্তে আমরা একই বিষয় নিয়ে সরাসরি কথা বলবো। আমার সাথে জুড়ে গেছে আমার দুই অতিথি, তৃণমূল সমর্থক চৈতালি ঘোষ আমার সঙ্গে এই মুহূর্তে স্টুডিওতে উপস্থিত রয়েছেন, এবং আমার সাথে ভার্চুয়ালি জুড়ে গেছেন বিজেপি সমর্থক প্রীতম সিংহ। আজ এই দুইজনের সঙ্গেই আমরা কথা বলবো সর্বশেষ আপডেট নিয়ে। তবে এই মুহূর্তে আবার প্রথম প্রশ্ন, প্রীতম বাবু, আপনাকে সবার আগে আপনাকে ট্রাইব টিভিতে স্বাগত জানাই। তবে এই মুহূর্তে আমার প্রথম যে প্রশ্ন, নন্দীগ্রাম থেকে যে অভিযোগ আসছে বিজেপির বিরুদ্ধে, সেটি হচ্ছে সেখানে অবাধে বিজেপি ছাপ্পা ভোট দিচ্ছে। এই বিষয়ে আপনার বক্তব্য শুনবো আগে। প্রথমে নমস্কার ট্রাইব টিভির প্রত্যেক দর্শককে, সঞ্চালিকা মহাশয় আপনাকেও নমস্কার, এবং নমস্কার প্রীতম বাবু, যিনি এসেছেন সমস্ত দিদিকেও নমস্কার। আর বিষয় হচ্ছে যে দেখুন, এটা একটা ভিত্তিহীন কথা যে বিজেপি ছাপ্পা ভোট দিচ্ছে। কারণ দেখুন, এখন যে সরকার, আমাদের তৃণমূল সরকার, তারই কন্ট্রোলে রয়েছে আজকে পুলিশ প্রশাসন। তাদের থাকা সত্ত্বেও মনে হয় না কোনোদিন বিজেপি পারবে, যারা তৃণমূলের দলদাস বলা হয় পুলিশকে, সেই পুলিশে থাকা সত্ত্বেও মনে হয় না বিজেপি পারবে ছাপ্পা ভোট দিতে, বা বিজেপি সেরকম কোন ধরনের মানসিকতা আছে। শুধুমাত্র পশ্চিমবঙ্গে তো ভোট হচ্ছে না, ভোট গোটা দেশে হচ্ছে। সেরকম কোন ধরনের খবর কোনো রাজ্য থেকে আসছে না। শুধুমাত্র পশ্চিমবঙ্গে এরকম ধরনের বিশৃঙ্খলা এবং রক্তারক্তির খবর খালি আমরা পশ্চিমবঙ্গ থেকে শুনছি। কিন্তু খবরের মাধ্যমে বা আমাদের যতজন সমাজ মাধ্যমে যারাই আমরা দেখছি, দেখছি এখানে কোনো ধরনের কোনো রাজ্যে রক্ত খুনাখুনি, কোথাও আতঙ্ক, কোথাও সন্ত্রাসের সেরকম আবহাওয়া বা পরিবেশ নেই। শুধুমাত্র পশ্চিমবঙ্গ কেন জানি না, যতবারই পশ্চিমবঙ্গে ভোট হয় কোনো না কোনো মায়ের কোল খালি হয়। পশ্চিমবঙ্গের মানুষরা এখন ভোটটা, যেটা গণতন্ত্রের উৎসব বলা হয়, সেই ভোটটাকে তারা অভিশাপ হিসাবে দেখে। যে কেনই বা ভোটটা আসতে গেল, কেনই বা ওই বাড়ির পাশে। প্রীতম বাবু আপনি অন্যদিকে চলে যাচ্ছেন। আমার প্রশ্ন এই ছাপ্পা ভোটটা নিয়ে। নন্দীগ্রামে এই মুহূর্তে যে অভিযোগটা উঠছে যে অবাধে সেখানে বিজেপির পক্ষ থেকে ছাপ্পা ভোট দেওয়া হচ্ছে, সেই বিষয়ে কথা বলুন। এটা ভিত্তিহীন অভিযোগ। এটা আমার মনে হয় না এটা বিজেপির কোন সমর্থিত কেউ। প্রীতম বাবু, সেই ছবি সিসিটিভি ক্যামেরায়, বুথের সিসিটিভি ক্যামেরায় সেই ছবি বন্দী হয়েছে, আপনি নিজে দেখুন, সেই দৃশ্য দেখা যাচ্ছে। আপনি আমাকে বলুন যে পুলিশ তো নিশ্চয়ই বিজেপির নয় না, বিজেপির সেরকম ক্ষমতা রয়েছে পশ্চিমবঙ্গে। তাহলে এতদিন ধরে এত ইলেকশন, আমরা নিশ্চয়ই পঞ্চায়েত ইলেকশনে নিশ্চয়ই আমরা তাদেরকে হয়তো প্রতিরোধ করতে পারতাম। হয়তো আমাদের 2রা মের পর হয়তো 57 জন কর্মী। নন্দীগ্রামকে কিন্তু শুভেন্দুর গড় বলা হয়, নন্দীগ্রামকে শুভেন্দুর গড় বলা হয় প্রীতম বাবু। দেখুন, এখানে কারো কোনো গড়ের বিষয় নেই। এখানে পরিষ্কার একটা বিষয় আছে, এখানে পুলিশ কি ব্যর্থ? মমতা ব্যানার্জি পুলিশ কি ব্যর্থ? তাহলে উচিত মমতা ব্যানার্জি পুলিশকে এখনই, মমতা ব্যানার্জিকে সেই পুলিশ থেকে ইস্তফা দেওয়া, যদি তার পুলিশ যদি সেটা দেখতে না, সামলাতে না পারে। প্রথম কথা তো এটা ভিত্তিহীন, সেটার কোনো আমার মনে হচ্ছে না সেখানে কোনো ধরনের বিজেপি কর্মী তারা হতে পারে তৃণমূলের সাজানো কর্মী, তারা গিয়ে করছে এবং ভিডিও সোশ্যাল মিডিয়াতে দিয়ে এটা হয়তো প্রমাণ করতে যাচ্ছে। বেশ, তাহলে তৃণমূলের সাজানো যদি হয়ে থাকে তাহলে চৈতালি দিকে বলতে বলবো, আপনার কাছে আসবো। চৈতালি দি, তৃণমূলের সাজানো তিনি বলছেন। আমার বিজেপি বন্ধু যিনি প্রীতমদা রয়েছেন, তিনি খুব সুন্দর করে বললেন। সত্যিই তো, সত্যি এখানে যে নন্দীগ্রামে ভোট হচ্ছে সেটার উনি হয়তো সেখানে যেহেতু শুভেন্দুবাবুর গড় রয়েছে, সেই জন্য সেখানে হয়তো সিআরপিএফকে দেওয়া হয়নি, সেখানে শুধুমাত্র পুলিশ বাহিনীকে দেওয়া হয়েছে। কারণ মমতা বন্দ্যোপাধ্যায় যখন সিআরপিএফ নিয়ে বলে যে আমাদের এখানে পশ্চিমবঙ্গ পুলিশ বাহিনীকে দিয়ে ভোট করা হোক, তখন তারা বলে যে যেমন যুদ্ধকালীন তৎপরতায় যেরকম সিআরপিএফ বাহিনী রয়েছে সেই বাহিনীকে নিয়ে আসা হয়। তবে কি নন্দীগ্রামে কি সিআরপিএফ বাহিনী নেই, শুধুমাত্র পুলিশ বাহিনী? তো উনি পুলিশকে কেন বলছে? সিআরপিএফ বাহিনী কি করছে ওখানে? সিআরপিএফ কি সেখানে নেই? সিআরপিএফ তো রয়েছে।
আর আজকে আপনি বলেছেন আমি চুপ ছিলাম, আপনাকে শুনতে হবে। নন্দীগ্রাম যদি শুভেন্দু বাবুর গড় হয়ে থাকে তবে সেই জায়গায় এরকম করে ভোট বিজেপি লুট করছে, তার মানে আপনাকে মানতে হবে এক হাতে তালি বাজে না। আপনি যখন বলছিলেন যে আমাদের এখানে পশ্চিমবঙ্গে ভোট হলে মায়ের কোল খালি হয়, নিশ্চয়ই এক হাতে তালি বাজে না। আজকে পশ্চিমবঙ্গে কেন কেন বারংবার আপনারা এইরকম করে নিয়ে ভোট লুট করেন, কেন আপনারা গন্ডগোল করেন, কেন আপনারা ক্ষমতায় আসার জন্য সোশ্যাল মিডিয়া কিছু কিছু জায়গায় আপনারা এমন করে জিনিস তৈরি করেন যেখানে মানুষ বিভ্রান্ত হয়। পঞ্চায়েত ভোটের সময় যদি না আপনি ভুল করছেন, আপনি ভুল করছেন প্রীতম বাবু। না আমার বিজেপির বন্ধু আমাকে কথা বলতে দিতে হবে তো, তাহলে প্রীতম বাবু এটা তো আপনাদেরকে না আমার কথাটা শুনতে হবে তো। না মিসলিড, আপনি মিসলিড করে তাহলে কি সেখানে সিআরপিএফ বাহিনী নেই? কেন নন্দীগ্রামে সিআরপিএফ নেই? কেন সোনাচুরিতে কি সিআরপিএফ বাহিনী নেই? যেই ফুটেজটা আমরা দেখতে পাচ্ছি, ব্যালট বক্স নিয়ে তৃণমূল দৌড় দিয়েছিল, সেখানকার কাগজপত্র তৃণমূল খেয়ে নিয়েছিল রীতিমতো, সেই ছবি কিন্তু প্রকাশ্যে এসেছিল চৈতালি দি। না তাহলে যদি সেটা যদি সত্যি হয়ে থাকে, তাহলে আজকে আমরা সিসিটিভি ফুটেজে যেটা দেখছি যে আজকে সোনাচুরিতে এরকম একটা ঘটনা ঘটছে, তবে এটাও সত্যি যে বিজেপি তার পায়ের মাটি সরে গেছে, যে বিজেপির পায়ের মাটি সরে গেছে জন্য শুভেন্দু যেমন মমতা বন্দ্যোপাধ্যায়কে আজকে লোডশেডিং করিয়ে দিয়ে গণনা করে দিয়ে সেখানে জয়যুক্ত হয়েছিল সেই বিধানসভায়, সেরকম ভাবে আজকে সেই জায়গায় তারা ভোটটাকে লুট করতে চাইছে। এটাও সত্যি কথা যে বিজেপি ভয় পেয়ে গেছে, তারা 42-এর মধ্যে 35-এর কম, তারা 35টা আজকে আমাদের সিট আসবে জন্য পশ্চিমবঙ্গে, তারা 5টা থেকে 7টা সিট পশ্চিমবঙ্গে পাবে কিনা সেই জন্য ভয় পেয়ে গেছে সোনাচুরিতে। আরে আপনি কি আছে, আপনি কি জানেন না যে আপনার বিজেপি বন্ধুরা কি করছে? আপনার বিজেপি আজকে যারা আজকে যেসব মহিলারা আপনার বিজেপির জন্য এতদিন লড়াই করেছে, তারা বুঝতে পারছে যে প্রীতম বাবু একজন একজন করে বলুন, দর্শকরা আপনাদের কথা বুঝতে পারবে না। বন্ধু রয়েছেন, আমি তাকে বলবো আজকে আপনাদের বিজেপির যে মহিলারা রয়েছে তারা বুঝতে পারছে যে আজকে শুধুমাত্র তৃণমূল রয়েছেন যারা মহিলাদের সম্মান দেয়, সেই জন্য তারা কিন্তু আপনাদের যে মিথ্যে সাজানো সবকিছু ছেড়ে নিয়ে তৃণমূলে আসছে। আজকে এই যে ঘটনা সোনাচুরির যে ঘটনা, আজকে নন্দীগ্রামের যে ঘটনা, যেটা মমতা বন্দ্যোপাধ্যায়কে যেভাবে লোডশেডিং করিয়ে দিয়ে হারানো হয়েছিল, আমার একটা প্রশ্ন আপনার কাছে, মহিলাদেরকে লক্ষ্মীর ভান্ডার শুধুমাত্র, প্রীতম বাবু আসবো আপনার কাছে, একটা বিষয় আমি চৈতালিদির কাছ থেকে জানতে চাই, চৈতালিদি, তাহলে এই যে মহিলাদেরকে যে লক্ষ্মীর ভান্ডার দেওয়া হয় শুধুমাত্র কি মহিলাদের কাছ থেকে ভোটটা নেওয়ার জন্য? অবশ্যই উন্নয়ন যখন হয় যে কোনো জায়গায়, আজকে আপনি দেখবেন বিজেপি বলুন, বিজেপি, কংগ্রেস, সিপিএম আর আজকে তৃণমূল, আজকে মমতা বন্দ্যোপাধ্যায় শুধুমাত্র উন্নয়ন করেছে। আজকে আপনি লক্ষ্মীর ভান্ডারটাকে ভোট নেওয়ার অংশ নয়, কিন্তু তাই বলে সমাজকে অগ্রগতি করতে গেলে পরে যে কোনো জায়গায় একটা প্রকল্পের প্রয়োজন আছে এবং সেই প্রকল্পের পরিপ্রেক্ষিতে আপনি ভোটটা চাইবেন। আপনার কাছে আসবো, আপনি ভোটটা চাইবেন, মার দাঙ্গা আপনার কাছে আসবো, প্রীতম বাবুকে বলতে দিন। প্রীতম বাবু বলুন। দেখুন, তৃণমূলের যিনি সমর্থক আছেন দিদিকে আমি বলছি, আপনি যে বললেন না প্রথমে যে সিআরপিএফ কোথায় আছে, আপনাকে আমি আগে শোতেও বলছিলাম, আপনাকে বলি সিআরপিএফ এ যারা কেন্দ্রীয় বাহিনী আসছে তারা পশ্চিমবঙ্গের নয় কেউ, তারা পশ্চিমবঙ্গের অলিগলি চেনে না, তাদেরকে গাইড করার দায়িত্ব হচ্ছে আমাদের পশ্চিমবঙ্গের রাজ্য পুলিশ সরকারে। সেটারই ফায়দা উঠিয়ে আজকে তৃণমূল কি করছে, পুলিশকে লেলিয়ে দিয়ে আজকে যে মহিলাটা মারা গেল সেটা পিটিয়ে মেরে ফেললো, সেটা কানে আপনাদের মহিলা মুখ্যমন্ত্রী, তারপরে দিনের পর গিয়ে মহিলারা দিনের পর দিন ধর্ষিত হচ্ছে, মহিলারা দিনের পর দিন কিসের সুরক্ষা? লক্ষ্মী ভান্ডার কি ভান্ডার, 1000 টাকা দিয়ে দিচ্ছেন, আজকে ক্রাইম রেট দেখুন তো পশ্চিমবঙ্গে, আজকে বেকারত্বের সংখ্যা দেখুন তো পশ্চিমবঙ্গে, আপনারা ভিক্ষা দেওয়ার চেষ্টা করছেন, ভিক্ষা দিয়ে
আসুন। বিতর্কে আসবেন না, বিতর্কে আসবেন না। আপনাদের রাজ্যগুলোতে মহিলাদের শুনুন তাহলে আপনি ধূপগুড়ি কথা বলুন না, আপনি পশ্চিমবঙ্গ ধূপগুড়ির কথা বলুন না, এত দূর যাচ্ছেন কেন? আপনি আপনার মাকে গিয়ে জিজ্ঞেস এখানে করুন, 3 দিন আপনার ধরে বোনকে গিয়ে 3 দিন জিজ্ঞেস ধরে করুন, আপনি আপনার পাড়া প্রতিবেশীকে জিজ্ঞেস করুন। চৈতালি দি ব্যক্তিগত আক্রমণ এটা কি করবেন না। মাঝে ভান্ডারটাকে কালীঘাটের পেয়ে বাড়ির নিয়ে টাকা? আজকে আশেপাশে ভান্ডারটা কি পশ্চিমবঙ্গের মহিলা না, কালীঘাটের কি বাড়ির আপনার টাকা? আশেপাশে যারা রয়েছে তারাও এই মমতা পশ্চিমবঙ্গের ব্যানার্জি মহিলা। আপনি পৈতৃক গিয়ে সম্পত্তি। বলুন যে পশ্চিমবঙ্গে লক্ষ্মীর মমতা ভান্ডারটাকে ব্যানার্জি পৈতৃক আপনি যখন সম্পত্তি না, বলছেন না, আমাদের GST আপনাদের মতো আমাদের কিছু লোক tax দিয়ে দিচ্ছে। যারা বলছে এটাকে ভিক্ষে দিচ্ছে তারা অপমান করছে মহিলাদেরকে। আরে তাহলে আপনারা কেন বলছেন যে না, আপনারা মমতা আসলে ব্যানার্জি অপমান আপনারা নয়। বলছেন কেন? আপনারা স্বাবলম্বী করুন। আমি সব আপনারা মেনে নিলাম। একটা মহিলা যে আমাকে এক বাচ্চাটা সেকেন্ড, জন্ম হবে এক কালকের সেকেন্ড, দিনে, আপনাকে সে বলতে দিতে মাথা হবে। পিছু আমাকে এক 80,000 সেকেন্ড না, থেকে আপনাকে 90,000 শুনতে টাকা হবে। ঋণে আছে। ঠিক আছে, আপনি বলে নিন, তারপর আমি বলবো। কি আপনি বলছেন? বলুন, বলুন। আপনারা কি বলুন। বলছেন? বেশ, বলুন। তাহলে না কোনো তাহলে স্বাস্থ্য কার্ড ইউজ চৈতালি হচ্ছে বা দি কোনো জায়গায়, না কোনো একটা অপারেশনের কাজে বেশ, লাগছে, তাহলে না আমার পরবর্তী আপনারা লক্ষ্মী প্রশ্ন, ভান্ডারকে কি প্রীতম বলছেন? বাবু আসবো আপনি আপনার কাছে। হাজার আমাকে টাকা বলতে দিচ্ছেন, দাও, প্রীতম আপনি বাবু বলে আপনার নিন। কাছে আগামী আসবো। দিনে প্রজন্মটা, প্রীতম বাবু আসবো আপনার আগামী দিনে কাছে, প্রজন্ম আসবো কোথায় প্রীতম বাবু, কর্মসংস্থান, সেই কথাটা প্রীতম বলছেন না। বাবু হাজার টাকাতে আসবো কতদিন আপনার কাছে, চলবে? আসবো আপনার কাছে প্রীতম বাবু। চৈতালি দি আমার অ্যাকচুয়ালি বিষয়টা কি আছে, উনি তো স্টুডিওতে বসে আছেন, তো আমার ভার্চুয়ালি কথাটা অনেক লেটে যাচ্ছে, তো ওনার আওয়াজটা হয়তো খুব বেশি আসছে, কিন্তু আমার যেহেতু ফোন ইন্টারনেট তাই একটু স্লো হচ্ছে, তো বলুন যাতে কি সামঞ্জস্যটা থাকে দুইজনের কথা। শোনো, বেশ বেশ আসবো আপনার কাছে। তবে চৈতালি দি আমার প্রশ্ন হচ্ছে, এই যে আপনি একটু আগে বললেন যে ভিক্ষে দেওয়ার বিষয়টি যে আপনি তুললেন, তাহলে সেই ক্ষেত্রে মহিলাদেরকে যে এই যে লক্ষ্মীর ভান্ডার দেয়া হচ্ছে, তো সেটাকে আপনি কি বলবেন? যারা ভোট দিচ্ছেন তারা লক্ষ্মীর ভান্ডার পাচ্ছেন, যারা ভোট দিচ্ছেন না তারা লক্ষ্মীর ভান্ডার পাচ্ছেন না? দেখুন, সকলেই পশ্চিমবঙ্গে যারা মহিলারা রয়েছেন, মমতা বন্দ্যোপাধ্যায় যারা প্রাপ্য, তাদের প্রত্যেককে এই যে এটা একটা আপনি যদি বলেন এটা উন্নয়নমুখী একটা প্রকল্প, সেই প্রকল্পের সাথে মমতা বন্দ্যোপাধ্যায় দিচ্ছে জন্য যারা অনেকে এটাকে কটাক্ষ করে অন্য দল, তারা কিন্তু এটাকে ভিক্ষে বলছে। কিন্তু আজকে আপনি বলুন, তাহলে পরে আমি আমার বিজেপির বন্ধুকে বলবো, তাহলে পরে আপনার অমিত শাহ বলুন আর আপনার আমাদের প্রধানমন্ত্রী বলুন, তারা পশ্চিমবঙ্গে এসে কেন বলছে যে আমরা লাডলি বেহনা করব, আমরা যদি পশ্চিমবঙ্গে আসি লক্ষ্মীর ভান্ডারকে 3000 করে দেব, তাহলে আপনাদেরকে এই রকম কেন বলতে হচ্ছে যে মমতা বন্দ্যোপাধ্যায় যে উন্নয়ন যেটা আমাদের এখানে রয়েছে, আজকে আপনারা কন্যাশ্রী, আমাদের পশ্চিমবঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায় কন্যাশ্রী করেছে, আপনারা বেটি বাঁচাও বেটি পড়াও করেছিল, কিন্তু দেখুন সেটা কিন্তু কার্যকারী নয়। তাহলে এগুলো আপনাদেরকে মানতে হবে। যদি আজকে লক্ষ্মীর ভান্ডারটা আপনাদের কাছে, না আমাকে বলতে দিতে হবে, না আমাকে বলতে দিতে হবে, আমি আপনাকে ইন্টারাপ্ট করিনি। আজকে যদি লক্ষ্মীর ভান্ডারটা, আমাকে বলতে হবে, শোনার ধৈর্য রাখতে হবে তো আপনাকে। আজকে লক্ষ্মীর ভান্ডার আসবো আপনার কাছে, না আমাকে একটুখানি বলতে হবে। লক্ষ্মীর ভান্ডারটা যদি এরকমই আপনাদের কাছে মনে হয়, তাহলে আপনারা এই লক্ষ্মীর ভান্ডার নিয়ে কেন কথা বলেন যে লক্ষ্মীর ভান্ডার আপনারা 3000, কেউ বলছে আসলে বন্ধ করে দেব, কেউ বলছে আসলে পরে 3000 করে দেব। আরে আপনারা তো আছেন, আপনারা তো সেন্ট্রালে আছেন, এমন কিছু প্রকল্প মহিলাদের জন্য করুন না যাতে ঘরে ঘরে মহিলাদের উন্নয়ন হয়। এবং আপনারা বিজেপিরা যারা আছেন তারা ভোট চাইতে গেলে উন্নয়নের ভিত্তিতে ভোট চান, নাকি ধর্মের ভিত্তিতে? মমতা বন্দ্যোপাধ্যায় উন্নয়ন করেছে এবং উন্নয়নটা প্রত্যেক মানুষের এখনই কথা বলা বন্ধ হয়ে যাবে। দিদি একটা ছোট প্রশ্ন করি, মাথা পিছু আয় কত? পশ্চিমবঙ্গ ভারতবর্ষে কত নম্বরে আছে মাথা পিছু? আপনাদের 2 কোটি চাকরি কোথায় গেল? আপনাদের 2 কোটি চাকরি কোথায় গেল? প্রধানমন্ত্রীর প্রতিশ্রুতি 2 কোটি চাকরি কোথায় গেল? ফ্রিতে গ্যাসের কানেকশন কোথায় গেল? এত আলোচনার বিষয় নয়, ডিজেলের দাম আপনি এই কথাগুলো বলবেন না, আপনি এই কথাগুলো বলবেন না। আপনাদের উন্নয়ন কি আছে? আমাদের অ্যাকাউন্টে আপনাদের উন্নয়ন কি আছে? আপনি গ্রাম বাংলায় গিয়ে দেখান যে আমাদের পশ্চিমবঙ্গে আপনাদের উন্নয়ন কি রয়েছে। আপনারা আমাদের 100 দিনের কাজের টাকা আটকে রাখছেন, আবাস যোজনার টাকা আটকে রাখছেন, আপনারা নিজেদের কথাগুলো বলুন। আরে আপনারা সেগুলো আপনাদের বলার জায়গা নেই। মমতা বন্দ্যোপাধ্যায় উন্নয়নের ভিত্তিতে মানুষের কাছে ভোট চায়, কিন্তু আপনারা শুধুমাত্র ধর্ম নিয়ে এবং শুধুমাত্র ওই যে ভোট লুট করছেন। চৈতালি দি আসবো আপনার কাছে, প্রীতম বাবুকে কিছু বলার ছিল। চৈতালি দি আসবো, মায়েরা আপনারা চৈতালি দি যাবেন, আমার যুবক ভাইয়েরা
আপনারা হলো চৈতালি চৈতালিদি আসবো। প্রীতম বাবু আমার পরবর্তী প্রশ্ন আপনার জন্য। প্রীতম বাবু আমার পরবর্তী প্রশ্ন আপনার জন্য। সকাল 9টার সময় সকাল 9টার বুলেটিনে আপনি সকাল 9টার প্যানেলে কিন্তু আপনি 144 ধারার কথা বলেছিলেন। 144 ধারার কথা বলেছিলেন প্রীতম বাবু সকাল 9টার সময় আপনি যখন প্যানেলে বসেছিলেন আমার সহকর্মীর সঙ্গে, তখন আপনি 144 ধারার কথা বলেছিলেন। সেই দৃশ্যও দেখাবো আর সেই বিষয়ে আরো একবার আপনার কাছ থেকে শুনবো। একেবারে সেই দৃশ্য আপনারা এক্সক্লুসিভলি দেখতে পাচ্ছেন যে 144 ধারা নিয়ে কথা বলেছিলেন প্রীতম বাবু। প্রীতম বাবু এবার বলুন আপনি সেই মুহূর্তে কি বলতে চাইছিলেন। শোনেন, প্রথম বিষয় হচ্ছে যে দিদি বলছেন না, আমাকে ইন্টারাপ্ট করবেন না কিন্তু, হ্যাঁ জিনিসটা ক্লিয়ার করে বলছি। দিদি বলছেন না গণতন্ত্রের বড় পূজারী মমতা ব্যানার্জি, আজকে আপনাকে বলছি 28 তারিখ নরেন্দ্র মোদীজির একটা পথযাত্রা ছিল। সেই কারণে 28 তারিখ থেকে 2 মাসের জন্য কলকাতাতে 144 ধারা জারি করেছে কলকাতার পুলিশ, মমতাজির পুলিশ। আজকে আপনি বলুন, ওনাকে এত গণতন্ত্রের কথা বলছে, কলকাতার মতো শহর যেটা পশ্চিমবঙ্গের অর্থনীতিকে বাঁচিয়ে রেখেছে, সেই শহরে 144 ধারা 2 মাসের জন্য। আমরা কি পশ্চিমবঙ্গে থাকি না কাশ্মীরে থাকি? কাশ্মীরেও মনে না 2 মাসের জন্য 144 ধারা লেগে থাকে। আজকে পশ্চিমবঙ্গের এই অবস্থা, রাজধানীর মতো জায়গায় কলকাতা, সেখানে 144 ধারা 2 মাসের জন্য, সেটা শুধুমাত্র মমতা ব্যানার্জি নরেন্দ্র মোদীজির পদযাত্রাকে আটকানোর চেষ্টা, আর কিছুই না। উনারা হচ্ছে গণতন্ত্রের গলা টিপে কিভাবে হত্যা করতে হয় সেটা করবে। দিদি বলেছিলেন না নন্দলাল, ও নন্দলাল, তো তৃণমূলের প্রত্যেক নন্দলালকে জিজ্ঞেস করি, আপনারা কি 2 2 4 হতে চান? না আপনারা ঘরে আপনাদের ছেলে মেয়েদেরকে বলতে চান যে আমরা এই গণতন্ত্রের গলা টিপে মেরে কাটমানি খেয়ে কালকের দিনে দেখো তোমাকে আমি পরিযায়ী শ্রমিক হিসাবে তোমাকে দেশে বাংলার বাইরে বের করে দিয়েছি। কারণ এখানকার ছেলে মেয়েদের আগামী প্রজন্ময় বাচ্চা কাচ্চাদের বিষ খেয়ে মরা ছাড়া কোনো উপায় নেই। যদি তৃণমূল আরো যদি এই সরকার শেষ যদি করলো, তা আগামী সরকারে যেই সরকারে আসুক না কেন, তৃণমূল এমন অবস্থা করে দিয়েছে যেখানে গণতন্ত্রের নাম থাকবে না, সেখানে চীন এবং রাশিয়া এবং উত্তর কোরিয়া। আমি তো বলেছি যে মমতা ব্যানার্জিকে মমতা ব্যানার্জি না, মমতা বিন তুগলক। তাহলে এরকম একটা প্রধানমন্ত্রীর একটা পদযাত্রাকে রোখার জন্য 144 ধারা ব্যক্তিগত আক্রমণ করবেন না, কলকাতার মতো শহরে জারি করতে পারে না। বেশ, তাহলে আমাদের দর্শকদের উদ্দেশ্যে একটা কথা বলে রাখি। তবে যেই ছবি আপনারা, যেই ডকুমেন্টের ছবি আপনারা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন সেই 144 ধারার বিষয়, এটি সত্যতা ট্রাইব টিভি যদিও যাচাই করেনি, এটি সম্পূর্ণটা কিন্তু প্রীতম বাবুর দেওয়া তথ্য। সেই তথ্যের বিষয়েই কিন্তু প্রীতম বাবু এই মুহূর্তে তার বক্তব্য রেখেছেন। এবার আমরা সরাসরি চলে যাব আমাদের তৃণমূল সমর্থক চৈতালি। এটা আপনি সেটা পেয়ে যাবেন দিদি, এটা আপনি কলকাতা নোটিশে পেয়ে যাবেন, কলকাতা পুলিশের, মেট্রোপলিটন পুলিশে কলকাতা পুলিশের পাওয়া যাবে। মমতা বন্দ্যোপাধ্যায় যদি বলেই থাকেন বা এটা যদি করে থাকেন, প্রীতম বাবু যেমনটা বললেন 2 মাস ধরে 144 ধারা জারি করা হয়েছে, 2 মাস ধরে 144 ধারা কোথাও জারি থাকতে পারে? আগে সেই প্রশ্নের উত্তর। না আমি বলি 2 মাস ধরে নিশ্চয়ই মমতা বন্দ্যোপাধ্যায় তো একা আমাদের পশ্চিমবঙ্গে তিনি মুখ্যমন্ত্রী, কিন্তু তিনি তো ভোটের যে রাজনীতি, ভোটের যে সেই চলছে সেটার মধ্যে তো নিশ্চয়ই পুলিশ মন্ত্রী। না তিনি পুলিশ মন্ত্রী, আমি সব বলছি। কিন্তু এখানে যদি সেরকম 144 ধারা জারি থাকতো তাহলে পরে অমিত শাহ কেন কিভাবে আসলো? তবে কিভাবে দাঁড়ান, আপনি বলেছেন তো, আপনি বলেছেন তো, দাঁড়ান না বাবা, বললে তো শুনতে হবে তো। আপনি দাঁড়ান না, আপনি বললেন মমতা বন্দ্যোপাধ্যায়কে যে আপনারা মমতা বন্দ্যোপাধ্যায়কে আপনাদেরকে কি ভাষায় কথা বলে, আপনাদের প্রধানমন্ত্রী কি ভাষায় কথা বলে, দিদি ও দিদি, তখন আপনাদের অপমান মনে হয় না? তখন আপনাদের মনে হয় না দ্রৌপদী মুর্মুর মতন রাষ্ট্রপতিকে তিনি দলিত জন্য আপনারা, যেখানে আজকে আমাদের রাম মন্দির উদ্বোধন হলো সেখানে ডাকা হলো না, আজকে পশ্চিমবঙ্গে এই যে আপনি ইন্টারাপ্ট করছেন এখন 144 ধারা। না আপনি যদি কথার মাঝখানে ইন্টারাপ্ট করেন তাহলে আপনি বলুন, আপনি বলুন, এভাবে হবে না, আপনি কোশ্চেন করলেন আমি উত্তর দেব। না আপনি কোশ্চেন বলে উত্তর নেওয়ার মতন ধৈর্য রাখতে হবে তো। ধৈর্য তো কম কেন আপনাদের বিজেপির লোকের? ধৈর্য তো কম কেন?
সেটা দেখছে না ধৈর্য এত আপনি কম তো জল কেন? খেয়ে নিলেন। আপনার কথার সময় আমি কিছু বলিনি তো, আমি বলছি আপনারা বলেন 144 ধারা, হ্যাঁ সত্যি তো, কি প্রয়োজন ছিল এতগুলো সিআরপিএফ বাহিনী আনার জন্য আপনাদের মোদিবাবুর, যে পশ্চিমবঙ্গে ভোট করতে গেলে এত ভয় কিসের জন্য, যে পশ্চিমবঙ্গের মানুষকে আটকানো যাবে? তাহলে এত কিছু যখন করা হয়েছে, তবে আজকে নন্দীগ্রামে এরকম কেন হচ্ছে যে ব্যালট ওখানে গিয়ে ইভিএম এর কাছে গিয়ে ভোট লুট করা হচ্ছে? আজকে 144 ধারা কোথায় জারি করা হয়েছে? আজকে মমতা বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গকে খুব ভালোভাবে জানে যে কোনো জায়গায় যদি কোনো রকমভাবে কোনো দুর্ঘটনা না ঘটে, কারণ এর আগে এরকম হয়েছিল, বিদ্যাসাগরের মূর্তি ভাঙা হয়েছিল, যেটাকে নিয়ে 72 ঘন্টা আগে আমাদের যে ভোটের ইতিহাস রয়েছে সেখানে ভোট প্রচারে বন্ধ করে দেওয়া হয়েছিল। সেটা আপনাদের বিজেপিদের সুন্দর একটা প্রকল্প পরিকল্পনা তৈরি করে নিয়ে এরকম একটা ভোট রাজনীতি আপনারা করেছিলেন। মমতা বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী, তিনি পুলিশ মন্ত্রীর সঙ্গে, তিনি নিশ্চয়ই জানেন যে কোন জায়গায় কি করতে হয়। আপনাদের কাছ থেকে তাকে শিখে নিতে হবে না। যদি মনে হয় যে 144 ধারা জারি করা উচিত, তো অবশ্যই জারি করা উচিত। কারণ যখন হাতরাস ঘটেছিল তখনও কিন্তু আপনারা আমাদেরকে ঢুকতে দেননি। সেই জায়গায় সেই সময় কি ছিল? আরে বাংলার ইতিহাস, আপনি বাংলা ইতিহাস ভূগোল পড়াতে আসবেন না, আর বাংলা গুজরাট আর আপনি মণিপুর বোঝাতে আসবেন না। ভারতবর্ষে আমরা, আপনি যেমন থাকেন আমিও থাকি, প্রধানমন্ত্রী আপনারও আমারও। আর আজকে পশ্চিমবঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায় আছে জন্যই আজকে প্রত্যেকটা দল, শুনুন এখানে প্রত্যেকটা দলই প্রচার করতে পারে, প্রত্যেকটা দলই। না শুভেন্দু বাবু, আপনার শুভেন্দু বাবু এত সুন্দর করে নিয়ে এত প্রচার সভা করতে পারতো না। আজকে আপনার সেই আপনার মন্ত্রীরা বারবার প্রধানমন্ত্রী থেকে আজকে প্রত্যেকে এসে আমাদের এখানে পশ্চিমবঙ্গে এতটা প্রচার করতে পারতো না। কিন্তু আমরা যখন আপনাদের বিজেপি পরিচালিত রাজ্যে যাই না, আমাদেরকে বিমানবন্দর থেকে বাইরে বেরোতে দেওয়া যায় না। এমনকি আমাদের 100 দিনের কাজের টাকার জন্য যখন আমরা দিল্লিতে গেছিলাম, সেই সময়ও কিন্তু আমরা ধর্ণা দিয়েছিলাম, সেই সময় কিন্তু আপনারা আমাদের কথা শোনেননি, আমাদেরকে সেখান থেকে বের করে দিয়েছিলেন। তাহলে আপনারা কোন জায়গায় কথা বলছেন? শুনুন, আপনাদের কথা শুনতাম যদি আপনারা মানবিকতা দেখাতেন, মানুষের মতন কাজ করতেন। মমতা বন্দ্যোপাধ্যায়ের মতন একজন বর্ষিয়ান মানুষকে, তিনি আমাদের মুখ্যমন্ত্রী, তাকে প্রধানমন্ত্রী কটাক্ষের সুরে বলে দিদি ও দিদি। আজকে শুভেন্দু অধিকারী বলে মমতা বেগম। আজকে আমাদের যিনি আমাদের মমতা বন্দ্যোপাধ্যায় করে নাচছে। প্রীতম বাবু, চৈতালি আসবো